ও দাদা, দাদা। আরে গীতনাথ দা কোথায় গেল বলতে পারবেন? কে জানে, হয়তো করিডোরে কি আর কোথাও পাইচারি করছে। কেন? হ্যাঁ এমনি। উনি থাকলে তবু মাঝে মধ্যে সময় কাটতো কথাবার্তা বল। আপনি তো তখন থেকে মুখে একটা বই গুজে বসে আছেন, কিংবা কখনো গম্ভীর হয়ে কিছু ভাবছেন। আপনার সঙ্গে কথা বলতে তো ভয় করছে বসে। কেন ভয় কিসের? বলুন না, কি বলবেন? আরে কথা বললে তবে তো মানুষকে চেনা যায়। ঠিক আছে, বন্ধ করলাম বই। বলুন এবার। যে দাদা, আপনি তখন থেকে আমাকে আপনি আপনি কেন করছেন বলুন তো? আমি আপনার থেকে ছোট আছি? ঠিক আছে, বলো কি বলবে বলো। না, আপনি তখন থেকে ওটা কি বই পড়ছিলেন? এই বইটা, এটা একজন বিদেশি লেখক সমারসেট মমের কি? একটা উপন্যাস, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স। একজন চিত্রকরকে নিয়ে। কাকে নি? একজন চিত্রকর মানে পেইন্টার, ছবি আঁকতো, তাকে নিয়ে। ছবি আঁকতো? তার বই এত মনোযোগ দিয়ে পড়ছে? মনে রাখার মতো বই, তাই পড়ছিলাম। আচ্ছা, তা গল্পটা কি একটু বলুন না। চার্লস স্ট্রিকল্যান্ড একটা লোকের নাম। নামটা অবশ্য লেখকের দেওয়া। তার আসল নাম ছিল পল গগ্যাঁ। বেশ উচ্চবিত্ত মানুষ, জীবনের সব ব্যাপারেই একজন সফল মানুষ। তো হঠাৎ একদিন তার বউ, ছেলে মেয়ে, বাড়িঘর, সংসার সব ছেড়ে লোকটা ছবি আঁকার জন্য অজ্ঞাতবাসে বেরিয়ে পড়ল। তা প্রায় 25 বছর। লোকটা অনেক কষ্ট করল, কখনো মুটে মজুরের কাজ করে, কখনো ভিক্ষে করে, আবার কখনো কখনো দিনের পর দিন অনাহারে থেকে ছবি এঁকে চলল। শেষ বয়সে এসে মানুষটার কুষ্ঠ হলো, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেল। তবু কিন্তু তার হাতের তুলি একদম থামেনি। ওই অন্ধ অবস্থাতেও যে কুঁড়ে ঘরে তিনি থাকতেন, তার দেওয়ালে দেওয়ালে নানা বর্ণ দিয়ে ফুটিয়ে তুললেন সব অপার্থিব ছবি। সে ঘরটা এখনো আছে? না, তার মৃত্যুর পর তাঁরই নির্দেশে তাঁর স্ত্রী সেই ঘরটা জ্বালিয়ে দিয়েছিলেন। সারা পৃথিবীর মধ্যে একজন মাত্র মানুষ দেখতে পেয়েছিল সেই অপার্থিব সব ছবি, যে ডাক্তার তার চিকিৎসা করেছিলেন, শুধু তিনি। যা স্যার, এত কষ্ট করে ছবিগুলো আঁকলো আর বউকে বললো ওইগুলো নষ্ট করে দিতে? হ্যাঁ, মানুষটি তো শুধু নিজের জন্যই ছবি আঁকতো। অবশ্য এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা 2-4টে ছবি যা পাওয়া গেছে, তাতেই শিল্প রসিকেরা ওকে পৃথিবীর সেরা শিল্পীদের আসনে বসিয়েছেন। দাদা, আপনি বহুত পড়াশোনা করেছেন তাই না? আরে না 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 দাদা, আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার হেভি নলেজ। না না, ভালোই হয়েছে। রোজ 2-4টে গল্প আপনার কাছ থেকে শুনবো আর নিজের নলেজটাও বাড়িয়ে দেবো। না দাদা, সত্যি কথা বলছি, রোজ 2-4টে করে গল্প বলবেন। সালা হসপিটালের এই বেডে শুয়ে থাকা যে কি বোরিং, কোন সালা জান। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমার তো কোনোদিন ট্রিটমেন্টই হলো না।
শুধু শুধু হসপিটালে বেডে শুয়ে আছো কেন? কে বলেছে? কোন সালা বলেছে? আমার কিছু হয়নি। এ কি, আপনি এখনো ঘুমোননি? দেখুন, বেশি রাত করে ঘুমানোটা কিন্তু আপনার পক্ষে একদম উচিত হচ্ছে না। নিন, শুয়ে পড়ুন। হাত পা ফুলে টুলে নেই তো? কই না তো, আসলে দিন রাত হয় বসে আছি নয় শুয়ে আছি, তো তাই ওরকম মনে হয়। বেশি জল টল খেয়ে ফেলেনি তো? না না, তোমাদের স্যার যতটুকু বরাদ্দ করেছেন তার বেশি খাই না, ঠিক ততটুকুই। ভালো, খুব ভালো। জল টল যত কম খাবেন ততই আপনার পক্ষে ভালো। আচ্ছা, আপনার কোনোরকম কোনো শ্বাসকষ্ট হয় কি, বিশেষ করে ওই ভোরের দিকে? ও আগে কয়েকদিন একটু হয়েছিল, কিন্তু এখন তো ভালোই আছে। বেশ বেশ, তাহলে আলো নিভিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, তার আগে একটু লিখে নি। কি বলছেন কি? আপনি এখন লিখবেন? এত রাতে আপনি ডায়েরি লিখবেন? এমনিতেও তো ঘুম আসে না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি, একটু লিখলে টিখলে তো ভালোই হয়। না 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 না, আপনার এরকম করাটা কিন্তু একদম উচিত হচ্ছে না। তাছাড়া বেশি রাতে ঘুমোলে আপনার প্রেশারের প্রবলেম কিন্তু আবার বাড়বে। তাছাড়া আমি বলি কি, আপনি বরং এবার থেকে দিনের বেলায় ডায়েরি লিখবেন। দিনের বেলায় বড্ড শব্দ, কোলাহল, রাতটা তো অনেক শান্ত, মনটা তখন স্থির থাকে, তখন অতীতের সব কথা ধীরে ধীরে হাতড়ে হাতড়ে টেনে আনতে পারি। তুমি যাও, আমি বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। হুম, ছেলে মানুষই করবেন না। তার কারণ আপনার ডায়েরি লেখাচ্ছে আপনার শরীর সুস্থ রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সম্বুদ্ধ, তুমি একটা কথা বুঝতে পারছো না, আমি যা লিখতে চাই তা দিনের বেলায় হয় না। কেন দিনের বেলা নয় কেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, আপনি কি লেখেন ওই ডায়েরিতে? আমি মারা যাবার আগে এই ডায়েরিটা তোমাদের দিয়ে যাব, তখন পড়ে দেখো, সব জানতে পারবে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, লেখা শেষ হলেই তাড়াতাড়ি শুয়ে পড়বেন, কেমন? কি ব্যাপার, এখনো খাবার খাওয়া হয়নি কেন? কারো কথাও শুনে না, খাওয়া দাওয়া একদম করে না। ওর বাবার সাথে যা বাজে ব্যবহার করেছে আজকে। দেখি, ঠিক আছে, আমি পরের প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি, ভিটামিন ছাড়া সব কিছু বন্ধ। তুমি যাও বাড়ি। বাবার ওপর খুব রাগ হয়েছিল বুঝি? বোকামে, বাবা মার উপর কেউ রাগ করে? ঠিক আছে, তোমার তোমার যা গ্রিভেন্স আছে তুমি সব আমাকে বলো, দরকার হলে আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি। কিন্তু তুমি তখন সুস্থ হয়ে গেছো, তোমাকে তো বাড়ি ফিরতেই হবে। নো, নেভার। ওই বাড়িতে আমি ফিরে যাব না। ওটা আমার বাড়ি নয়, ওটা আমার বাড়ি নয়। আমি ওখানে ফিরে যাব না, আমি ওখানে ফিরে যাব না। না না না, আমি ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাব না। ওকে, যাব না, আমি ওখানে ফিরে যাব না।
ঠিক আছে, তোমাকে বাড়ি যেতে হবে না। তুমি তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারো, যাদের তোমার খুব ভালো লাগে, যাদের তুমি ভালোবাসো, যারা খুব প্রিয়। আমি কথা বলবো তাদের সঙ্গে। কিন্তু তুমি তো এখন সুস্থ হয়ে উঠেছো, তোমাকে এখানে তো রাখা যাবে না। কেন যাবে না? আই হ্যাভ নো প্রবলেম স্টেইং হিয়ার। আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদেরও কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু একজন সুস্থ মানুষ কি একটা অসুস্থ মানুষের জায়গা নিয়ে থাকতে পারে? আমি যাব না, আমি কিছুতেই যাব না। যাবে না, বাড়ি যাবে না। তুমি তুমি তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। আমি বললাম যে আমার তো কেউ নেই, কেউ নেই, কেউ ভালোবাসে না আমাকে, কেউ কেউ নেই। বাড়ির তো লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি, সব ঠিক হয়ে যাবে। এটা হতে পারে যে কেউ তোমার ভালোবাসে না? হ্যাঁ, হতেই পারে না। তোমার বাবা, তোমার মা। না 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 না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, ওরা কেউ ভালোবাসে না আমাকে। আমি বেঁচে গেছি তো, তাই তাই ওরা আমাকে অত ভালোবাসা দেখাচ্ছে। কেউ ভালোবাসে না, সবাই সবাই নিজের মতন, সবাই নিজেকে ভালোবাসে, কারুকে ভালোবাসে না, আমাকে না, আমাকে না। আমি যে বাড়ি ফিরে যাব, they will starting the same thing again, same thing. আমি বাড়ি ফিরে যাব না, আমি বাড়ি ফিরে যাব না, আমি 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 যাব না, যাব না। ঠিক আছে, তোমাকে বাড়িতে যেতে হবে না। আমি অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি দায়িত্ব নিলাম। বাট ইউ মাস্ট ওপেন আপ টু মি। মনে সব দুঃখ কষ্ট সব আমাকে খুলে বলতে হবে। কেন? তোমাকে কেন বলবো? তুমি তো একজন ডক্টর, তোমার দায়িত্ব ছিল আমাকে সারিয়ে তোলা, অ্যান্ড ইউ হ্যাভ ডান দ্যাট। ব্যাস, তোমার জেনে কি লাভ? আমার কথা আমি বন্ধু যে, তাই তাই জানতে চাই। আমি তো শুধু ডাক্তার না, ডাক্তার হিসেবে না পারি, বন্ধু হিসেবে তো তোমাকে সাহায্য করতে পারি, তাই না? পারি না? এখন কিন্তু খাবারটা খেয়ে নেওয়া দরকার। বেশি রাত হয়ে গেলে হজম হবে না, তখন আমাদের পেটে ব্যথা, নানা রকমের কষ্ট, বেশি বেশি ওষুধ চাই না তো। লক্ষ্মী মেয়ে, না নিজে খাও তো করে বসে। আমি পরে আবার আসছি। তোমার কি হয়েছে মন্দিরাদি? কই কিছু না তো। অসীমদা, মাসিমা, মেসমশাই কেউ তো এলেন না আজকে। কি করে বলবো বলো? আমার মনে হয় তুমি একবার ডক্টর রায় বা সিনের সঙ্গে কথা বলো। না না, শুধু শুধু ওদের বিরক্ত করে কি লাভ? না, ওরা হয়তো জানবেন যে তোমার সঙ্গে কেন কেউ দেখা করতে আসছে না। দেখো, আমার ব্যাপারে হয়তো ওরা এমন কিছু জানতে পেরেছেন যেটা আমাকে বলতে পারছেন না। তাই বলে কেউ দেখা করতে আসবে না? আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তোমার দাদা বৌদি কাউকে দেখতে পাচ্ছি না। বাড়িতে দাদার সঙ্গে বৌদির খুব অশান্তি শুরু হয়েছে আমায় নিয়ে। হ্যাঁ শুনলাম,
কিন্তু তোমার বৌদিকে দেখে তো মনে হয় না যে উনি এরকম ব্যবহার করতে পারেন। না গো, বৌদি আমাকে খুব ভালোবাসে জানো। আসলে আসলে দাদা আমাকে কিডনি দেবে এটা বৌদি বোধহয় কিছুতেই মেনে নিতে পারছে না। কি জানি, বৌদির জায়গায় থাকলে হয়তো আমি এরকমটাই করতাম। তোমার দাদাকে নিশ্চয়ই ডাক্তাররা জেনে বুঝেই ডোনার করবেন। তোমার দাদার যদি লাইফ রিস্ক থাকে তাহলে নিশ্চয়ই অন্য কোনো ব্যবস্থা করবেন। দাদার জন্য আমার খুব খারাপ লাগে জানো। আমার জন্য ওদের সংসারে কিরকম অশান্তি হচ্ছে বলো। এরকম করে ভাবছো কেন? বরং এরকম করে ভাবো, তোমার জন্য একজন কত ভাবছে, তোমায় কত ভালোবাসে একজন। দেখেছো, আমি তোমার কথা জিজ্ঞাসা করছিলাম আর তুমি কিরম কায়দা করে ঘুরিয়ে টুরিয়ে ঠিক আমার কথায় চলে এলে। আমার যে বলার মতো কিছু নেই চম্পা। আচ্ছা মন্দিরাদি, মাসিমা মেসোমশাইয়ের বয়স হয়েছে, তারা হয়তো তোমাকে এরকম অসুস্থ দেখতে চান না, তাদের হয়তো কষ্ট হয়, কিন্তু অসীমদা তো বুঝবে যে উনি না এলে তোমার কতটা কষ্ট হয়। একটা কথা বলবো মন্দিরাদি, অসীমদা তোমাকে আর ভালোবাসে না, না? না না চম্পা, তা কেন? অসীম আমাকে ছাড়া অসীম কাউকে ভালোবাসতেই পারে না। প্রত্যেকটা মুহূর্তে মন্দিরাকে অসীমের চাই। সেই আমাকে একটা মুহূর্ত অসীম দেখতে পাচ্ছে না। তুমি ভাবো তো কত কষ্ট হচ্ছে ওর। আমি জানি, আমি অসীমকে যত না ভালোবাসি, ও আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে। আমি সত্যি চম্পা, অসীম আমাকে, তুমি বুঝবে না। তুমি কি করে বুঝবে? আমি সব জানি, সব বুঝতে পারছি। কেঁদো না মন্দিরাদি, কি করবে বলো? এটাই আমাদের ভবিতব্য বলে মেনে নিতে হবে, এছাড়া তো আর উপায় নেই। তোমার এগেনস্টে আবার কমপ্লেন এসেছে, তোমার তো চাকরি রাখা মুশকিল হয়ে যাবে। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আগের বার আপনার সাথে কথা বলার সঙ্গে সঙ্গে আমি একদম ভালো হয়ে গেছি স্যার। আমি কোনো বাজে কাজ করছি না। প্রতিবার তোমার নামে কমপ্লেন আসে আর তুমি এক কথা বলো, কি করে বিশ্বাস করবো তোমাকে? স্যার বিশ্বাস না করলে আমার কিছু করার নেই স্যার। ডক্টর নক্ষত্র রায়কে যারা থ্রেট করেছে তারা তোমার লোক নয়? না স্যার। আবার বাজে কথা বলছো। আমি যদি প্রমাণ করে দিতে পারি তুমিই পাঠিয়েছিলে। স্যার সেটা আমার ইচ্ছেতে নয় স্যার, আর ওদেরকে টাকা দেওয়ার ক্ষমতা তো আমার নেই স্যার। তার মানে তুমি স্বীকার করছো যে দুলাল দাসের ব্যাপারে তোমার হাত আছে? হ্যাঁ। দুলাল দাস কে স্যার? আমি তো চিনি না। ব্রজলাল। শোনো ব্রজলাল, ব্যাপারটা কিন্তু এখন আর আমার হাতে নেই, পুলিশের হাতে চলে গেছে। এরপর আমি আর কিছু করতে পারবো না। তুমি যদি মনে করো যে আমায় সত্যি কথা বলবে তাহলে আমি এখনো ব্যাপারটা সামলানোর চেষ্টা করতে পারি। স্যার স্যার আপনি নিশ্চিন্ত থাকুন। তোমাকে নিয়ে যদি নিশ্চিন্ত থাকা যেত তাহলে আর ডেকে পাঠাতে হতো না তোমায়। স্যার আপনি অকারণে আমার জন্য বেশি চিন্তা করছেন স্যার। অন্যরা কিন্তু এত চিন্তা করে না। অন্যরা মানে? অন্যরা না মানে যারা আপনার মতো আমাকে ভালোবাসে তারা আর কি স্যার। ঠিক আছে, তুমি যেতে পারো। আর শোনো,
যদি কখনো মনে করো যে আমাকে সত্যি কথাটা বলবে, তাহলে পিছপা হয়ে না, এসে বলে যেও, তাতে সকলেরই উপকার হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, অবজার্ভ করে আমার মনে হয়েছে সত্যিকারের পেশেন্ট না হলে ডক্টর নক্ষত্র রায়ের মতো একজন ডাক্তার ট্রিটমেন্ট না করে ফেলে রাখতেন না। হ্যাঁ, না 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 না, ওপরওয়ালার মর্জি মতো বেড পেয়েছে, এই নিয়ে ওর মনেও ক্ষোভ রয়েছে। হ্যাঁ, তাই বলছিলাম কি, এটা ভালো করে ইনভেস্টিগেট করলে কেঁচো খুঁড়তে সাপও বেরিয়ে পড়তে পারে। হ্যাঁ, না 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 না, আমাকে জড়াবেন না, আমার নাম ফ্ল্যাশ করাবেন না। বুঝতেই তো পারছেন, চারপাশে সব ঘুরে বেড়াচ্ছে ফনা উঁচিয়ে, চান্স পেলেই ছবল মারবে। হ্যাঁ, আসলে আপনার মতো একজন মানুষ আছেন বলি এই রিস্কটা নিতে পারলাম আর কি, অন্য কেউ হলে পারতাম না। হ্যাঁ, জীবনের পথ এটা বনবে ট্রাফিক, পিছনো যাবে না, খোলা একটাই দিক।